দেশের ভেতরেই আরেক দেশ। ভাবুন তো, আপনার নিজের দেশের একটি এলাকায় ঢুকতে আপনার বিশেষ পরিচয়পত্র বা পাসপোর্টের মতো কিছু একটা লাগছে। জায়গাটি ভিন দেশের কোনো অংশ নয় কিংবা অন্য কোনো রাষ্ট্রের ছিটমহলও নয়। বন্দরনগরী চট্টগ্রামের মূল শহর থেকে এই জায়গাটিতে যেতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট, কিন্তু চাইলেই আপনি বা আমি সেখানে ঢুকতে পারবো না, কারণ সেখানে প্রবেশ করতে লাগে এক বিশেষ পরিচয়পত্র। এই এলাকার নিজস্ব আইন আছে, নিজস্ব পাহারাদার আছে, এমনকি নিজস্ব পরিবহন ব্যবস্থাও আছে। জায়গাটির নাম জঙ্গল সলিমপুর, চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার একটি ইউনিয়ন, যা এখন সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু কেন? মূল শহর থেকে এত কাছে হওয়ার পরও কিভাবে এই এলাকাটি সন্ত্রাসীদের এক অভয়ারণ্য হয়ে উঠল? আর কেনই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে চাইলেই অভিযান চালাতে পারে না? চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জঙ্গল সলিমপুর যেন এক দুর্ভেদ্য দুর্গ। প্রায় 3100 একর বিশাল জায়গা জুড়ে এর অবস্থান। পাহাড় কেটে কেটে গড়ে তোলা এই জনপদে বর্তমানে প্রায় 20 থেকে 25,000 বাড়ি রয়েছে, আর সেখানে বাস করে অন্তত 1 থেকে 1.5 লাখ মানুষ। এই মানুষগুলো কারা? এদের বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছিন্নমূল মানুষ। শহরে বাড়ি ভাড়া করে থাকার চেয়ে এখানে পাহাড়ের ঢালে অনেক কম খরচে থাকা যায়, তাই সিএনজি চালক, ভ্যান চালক বা দিন মজুরের মতো নিম্ন আয়ের মানুষগুলোর কাছে এই জায়গাটি বেশ জনপ্রিয়। কিন্তু এই সাধারণ মানুষগুলোর আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সাধারণ মানুষের এই বিশাল উপস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করছে দুর্ধর্ষ সব অপরাধীরা। এই জঙ্গল সলিমপুরে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নেই। পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করে কয়েকটি ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ, যাদের মধ্যে ইয়াসিন গ্রুপ এবং রোকন গ্রুপ সবচেয়ে বেশি পরিচিত। সাধারণ মানুষের ছদ্মবেশে এখানে অপরাধীরা এমনভাবে মিশে আছে যে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই এখানকার আসল রূপ কতটা ভয়াবহ। সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত না। এই অন্ধকার সাম্রাজ্যের শুরুটা কিন্তু একদিনে হয়নি। 90-এর দশকের দিকে বন বিভাগের 3য় শ্রেণীর একজন কর্মচারী আলী আক্কাস প্রথম এই জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন শুরু করেন। এরপর তিনি নিজেই গড়ে তুলেন এক নিজস্ব সশস্ত্র বাহিনী। সেই থেকে শুরু। আলী আক্কাসের দেখানো পথে আজ কয়েক দশক পর জঙ্গল সলিমপুর থেকে আলীনগর পর্যন্ত পুরো এলাকার চেকপোস্টে পাহারায় দাঁড়িয়ে থাকে সন্ত্রাসীদের নিজস্ব বাহিনী। এই জঙ্গল সলিমপুরের ভেতরের আরও কিছু অজানা ও রোমাঞ্চকর তথ্য আপনাদের জানাবো। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে দেশ ও বিদেশের এমন সব চাঞ্চল্যকর বিশ্লেষণমূলক খবর পেতে গল্প নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। জঙ্গল সলিমপুরের সবচেয়ে বড় শক্তি জায়গাটি হচ্ছে এর ভৌগোলিক অবস্থান। দুই পাশে উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে চলে গেছে একটি মাত্র সরু রাস্তা। এই রাস্তাটি ছাড়া ভেতরে ঢোকার আর কোনো উপায় নেই। এখানকার বাসিন্দাদের এলাকায় ঢোকার জন্য আলাদা পরিচয়পত্র দেয়া আছে। শুধু তাই নয়, এই এলাকার ভেতরে যাতায়াতের জন্য একমাত্র বাহন হলো সিএনজি অটোরিকশা। কিন্তু যে কোনো সিএনজি চাইলেই সেখানে ঢুকতে পারবে না। এর চেয়ে বেশি সাফল্য আমি খুব বেশি আশা করিনি, কারণ আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল, আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে। সবকিছু মিলেই যে সিএনজি গুলোর সামনের গ্লাসে বিশেষ স্টিকার লাগানো থাকে, কেবল সেগুলোই এই এলাকায় প্রবেশের অনুমতি পায়। এই নির্দিষ্ট স্টিকার ছাড়া বাইরের কোনো যানবাহন সেখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। পুরো এলাকার পাহাড়ের ঢালে ঢালে সশস্ত্র অবস্থানে থাকে সন্ত্রাসীরা। এটা কি বাংলাদেশের কোনো অংশ নাকি পুরোপুরি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, তা এখানকার আচরণ দেখলে বোঝার উপায় নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কখনো ওই এলাকায় উচ্ছেদ বা অভিযান চালানোর উদ্যোগ নেয়, তখন এই সন্ত্রাসীরা পাহাড়ের উপর থেকে পাথর ছুঁড়ে মারে, ককটেল নিক্ষেপ করে, এমনকি আড়াল থেকে বৃষ্টির মতো গুলি চালায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটি হলো মানব ঢাল। যখনই প্রশাসন অভিযানে যায়, তখন সাধারণ মানুষকে জোর করে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে প্রশাসন অনেক সময়ই পিছু হটতে বাধ্য হয়। সাধারণ মানুষেরাও এই উচ্ছেদের বিরোধিতা করে, কারণ তারা মনে করে এই অভিযান সফল হলে তাদের মাথার উপরের শেষ ছাদটুকু আর থাকবে না। বছরের পর বছর ধরে চলা এই অবৈধ সাম্রাজ্যের ভিত নড়ে ওঠে সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনার পর।
গত জানুয়ারি মাসে এই দুর্গম এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেই অভিযানে ইয়াসিন গ্রুপের সন্ত্রাসীদের নির্মম হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হন। এই মর্মান্তিক মৃত্যুর পর জঙ্গল সলিমপুর নতুন করে সারা দেশের আলোচনায় উঠে আসে। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এলাকাটি আসলে কতটা ভয়ঙ্কর এবং দুর্ভেদ্য হয়ে উঠেছে। র্যাব কর্মকর্তার মৃত্যুর পর এবং দেশ জুড়ে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। নবনির্বাচিত বিএনপি সরকারের সরাসরি নির্দেশে সেখানে শুরু হয় যৌথ বাহিনীর এক বিশাল সাঁড়াশি অভিযান। পুলিশ, র্যাব, প্রশাসন এবং যৌথ বাহিনীর সদস্যরা একযোগে এই দুর্ভেদ্য দুর্গে হানা দেয়। অনেক বছর ধরে তো কেউ ঢুকতেই পারেনি। আমরা একটা এফোর্ট নিয়ে এসে এখানে ব্রেক থ্রো করেছি ভিতরে গিয়ে। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এই এলাকাটি উদ্ধারের চেষ্টা করা হয়েছিল, কখনো বল প্রয়োগ করে, আবার কখনো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লোভ দেখিয়ে তাদের সরানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কৌশলই শেষ পর্যন্ত কাজে আসেনি। কারণ সাধারণ মানুষের মানব ঢাল এবং পাহাড়ের উপর থেকে সশস্ত্র হামলার মুখে টিকতে পারেনি কোনো পরিকল্পনাই। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে সরকারের এই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে না পারার পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাবও একটি বড় কারণ হিসেবে কাজ করেছে। জঙ্গল সলিমপুর মানে অন্তত 20,000 মানুষের এক বিশাল ভোট ব্যাংক, আর কোনো রাজনৈতিক দলই এই এলাকার বিশাল ভোট ব্যাংক সহজে হাতছাড়া করতে চায়নি। ফলে সাধারণ মানুষের এই অসহায়ত্ব এবং ভোটের হিসাব নিকাশকে পুঁজি করে বছরের পর বছর ধরে ফুলে ফেঁপে উঠেছে সন্ত্রাসীদের এই অভয়ারণ্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রশাসন ও বর্তমান সরকার কি তাদের এই কঠোর অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরকে সাধারণ মানুষের জন্য নিরাপদ করতে পারবে? এখানকার সাধারণ নিম্ন আয়ের মানুষগুলোর পুনর্বাসনের কি হবে? খুব আসার পরে ইয়াসিন আগে গোপন ছিল, অহনি ইয়াসিন বাস্তবে দাঁড়াইছে, পুরো সিন্নিমূল, পুরো আলীনগর ইয়াসিন লইয়া লাইছে। নাকি অতীতের মতো আবারও কোনো অজানা রাজনৈতিক সমীকরণে জঙ্গল সলিমপুর আগের মতোই সন্ত্রাসীদের এক নিরাপদ আশ্রয়স্থল হিসেবেই থেকে যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে